আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ওসমান হাদী সিঙ্গাপুরে রাতে মারা গেছেন, দেশ জুড়ে শোক। খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত, বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। এবং রাজধানীর হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার, স্বজন ও এনসিপির সুষ্ঠু তদন্ত দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে ওসমান হাদীর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এর আগে শরীফ ওসমান বিন হাদীর স্বাস্থ্য নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে জানানো হয়েছিল তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদীকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। হাদীকে হামলার ঘটনায় 14 ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলার প্রধান আসামি করা হয়েছে ফয়সাল করিম মাসুদকে। এছাড়াও এজাহারে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তদন্ত করছে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং এক নারী বন্ধু। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ হামলার পর ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী মারা গেছেন। ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই মুহূর্তে শাহবাগে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, শাহবাগ এবং আশপাশের এলাকায় কি অবস্থা দেখছেন আমাদের জানান। নবনীতা, সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে ওসমান হাদী সিঙ্গাপুরে 9:45 মারা যান এবং তিনি মারা যাওয়ার খবরটি আসলে ছড়িয়ে পড়ার পরে কিন্তু শিক্ষার্থীরা, জুলাই আন্দোলনের নাগরিক মঞ্চ, ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছে এবং সেটা আসলে আপনাদের দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। পুরো শাহবাগ জুড়ে তারা অবস্থান নিয়েছে। এর আগে তারা টিএসসি দিকে মিছিল করেছিল এবং আরও বিভিন্ন সংগঠন তারাও কিন্তু আসছেন এবং তারা এই রাস্তাটি অবরোধ করেছেন এবং তারা যেটি আসলে বলেছিলেন যে আমাদের খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে এবং পুরো বাংলাদেশকে
তারা অচল করে দেবে এমন একটি কথা স্পষ্টভাবে জানিয়েছেন। আর যদি ভারত যদি খুনিদের আশ্রয় দিয়ে থাকে সেক্ষেত্রে ভারতের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাদের আসলে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে কিন্তু ইতিমধ্যে সবার মধ্যে একটা বিষণ্ণতা চলে এসেছে এবং তারা আসলে আন্দোলন করছে এবং নানা স্লোগান দিচ্ছে এবং সাধারণ মানুষও তার সাথে আসলে যোগদান করছে। আমরা দেখি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পাশাপাশি তারাও কিন্তু আসছেন। সেই সাথে একটু জানিয়ে রাখি যে বড় রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং আমরা যদি বলি যে এই শাহবাগ মোড়ে অবস্থানের ফলে চারদিকের যে যানবাহন সেগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং যে বিষয়টা তারা আসলে বারবারই বলছেন আমাদের যে যতক্ষণ না পর্যন্ত হাদির খুনিদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে ছাড়বেন না। আমরা যদি একটু পেছনের কথা বলি, গত 12ই ডিসেম্বর পল্টনের সেখানে কিন্তু আসলে হাদিকে গুলি করা হয় এবং দুজন ঘাতক পালিয়ে যায়। এরপর থেকে কিন্তু আর আসলে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। তো যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে যাবে না এবং এই আন্দোলনটি তারা আসলে চালিয়েছে এবং বিষয়টি জানাচ্ছে যে তারা আসলে এখানে টায়ার জ্বালিয়েছে এবং এই আন্দোলনটা আরও বেগবান করবে বলে আমাদের জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নবনীতা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাকে নিয়ে ডকুমেন্টারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঘুরিনি, আমি নিত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, ভিন্দিয়া দিক তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মনটা, করি শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি বলবীর চির উন্নত মানুষের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছবেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে, তবে মানুষের যেন দুর্ভোগ না হয় এমন স্থানই নির্ধারণ করা হবে। রাহুল রায় জানাচ্ছেন। দেড় যুগ পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে কোন বাসায় থাকবেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি বসবেন, এসবই চূড়ান্ত। তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে কমিটিও করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের ফেরা নিয়ে দলের প্রস্তুতির কথা জানান তারা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন, সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন এটা হবে ঐতিহাসিক, নিঃসন্দেহে সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রশিক্ষণ। সিনিয়র নেতারা এই কর্মসূচি সহ নির্বাচন ও অন্যান্য ইস্যুতে কথা বলেন।
সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সচেতন হবে। বিএনপি নেতারা জানিয়েছেন তারেক রহমানকে স্বাগত জানাতে শুধু বিএনপি নেতাকর্মী নয়, পুরো দেশ অপেক্ষায় আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। সাদি মাহমুদ জানাচ্ছেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেশ কয়েকবার যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নিলেও তার শারীরিক অবস্থা উপযোগী না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হাজারীবাগে জিগাতলা এলাকায় একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি NCP নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমির মরদেহ দেখতে গিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এনসিপি সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা হুমকি চলছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলার একটি হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাত আরাকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। রুমের ভেতর থেকে লক ছিল। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাঠাবার পরে আমি ধাক্কি করে দরজা খুলতে গেছি, খুলে না সহজে। তারপর জোরে ধাক্কা দিচ্ছি, পর খুলছি। খোলার পরে দেখি যে ফ্যানের সাথে সে ঝুলন্ত অবস্থায় আর পার নিচে চেহার পরানো। এই তারপর চিৎকার মারছি। কোনটা কইছে যে গেটের সামনে একটা লোক আইসে, আমি আওয়াজ পাইতেছি। অহন গিয়া দেখেন এটা কি আপনারা বাড়াইটা না আমার লোক। হ্যাঁ লগে বলে কয়ে গেছে যে লোক আইছিল, উপরে ঝগড়া লাগছে হোস্টেলে। এই আমি জানি, আর কিছু জানি না। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এমনি আমাদের তদন্ত চলবে যে সে মারা গেল, নিজেই সুইসাইড করলো না কারোরই আছে, এটা আমাদের এর পরবর্তীতে আমরা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। বিকেলে রুমির মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এনসিপি সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা হুমকি চলছে উল্লেখ করে রুমির এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখব।
বিকেলে ময়নাতদন্ত শেষে জান্নাত আরা রুমির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। নওগাঁর পত্নীতলায় নিজ গ্রামে তাকে দাফনের কথা জানিয়েছে স্বজনরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকারের সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে গুম হওয়া ব্যক্তি অনূন্য 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তাঁর উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতি রেখে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে এ কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, এ ব্যাপারে আগে উৎকণ্ঠা জানিয়েছিলেন। আইন উপদেষ্টা অভিযোগ করেন, ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় তার দলের অনুসারীরা যদি জামিন পায় তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুন করতে পারে। এই খুনের দায় বিচারকের উপর পড়ে কিনা এমন প্রশ্ন ছিল আইন উপদেষ্টার। ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ থাকার কথা না। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এ ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানিয়েছি। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বাভাবিক মোতায়েনের বাইরে এবার আইন শৃঙ্খলা বাহিনী 5 দিনের জন্য বিশেষ মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নাজিব বেগ জানাচ্ছেন। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিলের আগে দুবার এবং পরে গত রোববার আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিপত্র জারি করল নির্বাচন কমিশন। আনসার বাহিনী ছাড়া সকল বাহিনী ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং পরের দিন মোট 5 দিন বিশেষ মোতায়েন থাকবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকবে 6 দিন। সম্ভাব্যতা অনুযায়ী ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা কাভারেজ নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে পরিপত্রে। নির্দেশনা রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার, দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ইসি। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেটিও নিশ্চিত করার কথা বলা হয়েছে। অপতথ্য বন্ধে বিভিন্ন বিভাগ ও বাহিনীর সমন্বয়ে ইসিতে হবে মনিটরিং সেল। এদিকে সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের ওই ব্রিফিংয়ে যোগ দেন প্রায় 40 দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি। ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকলেও পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে। এছাড়া সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট আছে। দূতাবাসগুলো নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করা হয়। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি নিয়মিত নয়, বরং নির্বাচন কেন্দ্রিক ব্রিফিং। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ভাষণে। আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদির চিকিৎসায় অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়,
তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণে। এবারে আমরা ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আর এবারে রাজধানীর ঐতিহ্যবাহী হলিক্রস কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব হয়েছে। প্রাণের ক্যাম্পাসে একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। মিথিলা নাজরিন জানাচ্ছেন। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা রাজধানীর হলিক্রস কলেজের ৩ দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম দিন হয়েছে ১৯৫০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা। জ্ঞানের আলোয় আলোকিত এ বিদ্যাপীঠের যেসব শিক্ষার্থী দেশে ও বিদেশে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হয়। 76-78 ব্যাচের আমরা খুব ভালো স্মৃতি ছিল, চমৎকার স্মৃতি নিজের বন্ধুদের সাথে। তার মধ্যে একজন ডক্টর হয়েছে শাফিনাজ, ও আর্কিটেক্ট হয়েছে। কলেজের কথা মনে হলে সবচেয়ে আগে আমার মনে হয় ডিসিপ্লিন। আমরা 70 শেষে যখন ভর্তি হলাম, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ এবং যুদ্ধের সময়ের অনেক স্মৃতি আমাদের এই ক্যাম্পাসে। কলেজের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন সংশ্লিষ্টজন এবং অতিথিরা। This college, along with other Christian educational institutions, has made an enduring contribution to the nation's progress through academic excellence, strong values, and a commitment to public service. ছিল গান ও কবিতার সম্মিলনে এক অনন্য উপস্থাপনা। ওখানে কে? কেউ না, বাতাস। বাতাস কি কেউ না? কবিতাটা শেষ। মানে অনুমান করে নিন যে ঘরে একটা মানুষ একলা রয়েছে, বাতাস দরজায় শব্দ তুলেছে। একজন নিঃসঙ্গ মানুষ, তার কাছে এই শব্দটাও কিন্তু সঙ্গ, প্রেম, ভালোবাসা। হলিক্রস কলেজের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশায় আয়োজনে অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। নিজের শাসনামলে পণ্যমূল্য স্থিতিশীল হয়েছে দাবি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলো। আগামী ১৯শে জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আগামী ২৯শে ডিসেম্বরের মধ্যে আসামিদের গ্রেফতার করে হাজির করতে বলেছেন আদালত। মাজহুল হক মান্না জানাচ্ছেন। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা মামলার ৩ আসামি ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজার সিদ্দিকীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
পলাতক আসামিরা হলেন শেখ হাসিনা, প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক। দুপুরে এজলাসে আসন গ্রহণ করে অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি ময়নুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সেক্রেটারি ইনানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রসিকিউশন জানিয়েছে আসামিরা সবাই পলাতক। পরবর্তী তারিখে আসামিরা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে হাজির হওয়ার জন্য। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। বছরের শেষ প্রান্তে এসে হোয়াইট হাউসে এক বিরল শান্তকালীন ভাষণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দ্রব্যমূল্য স্থিতিশীলতার জন্য তার প্রশাসন দাবিদার বলেও জানান তিনি। যদিও রয়টার্সের এক জরিপে দেখা গেছে ট্রাম্পের অর্থনীতি নিয়ন্ত্রণে মার্কিনীদের সমর্থন দিন দিন কমছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, 11 মাস আগে এক বিশৃঙ্খল অবস্থায় সব পেয়েছিলেন তিনি, এখন তিনি সব ঠিক করেছেন। চলতি বছর সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে প্রশাসনের উদ্যোগের সাফল্য নিয়ে কথা বলেন ট্রাম্প। সবকিছুর দাম এখনও বেশি স্বীকার করলেও সব দোষ তিনি বাইডেনের কাঁধে চাপিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এক জরিপে দেখা যায় বাইডেনের সময়ে উচ্চ মুদ্রাস্ফীতি ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করে। তবে চলতি বছর ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং বাজারে দামের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সিটিজেন্স ব্যাংক পিএলসির তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এ শাখার উদ্বোধন করেন। এ সময় সিটিজেন্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক NKA মুবিন, বিশিষ্ট ব্যবসায়ী রুমো রফ চৌধুরী, ব্যাংক এশিয়ার পরিচালক এনাম চৌধুরী, মোহাম্মদ হোসেন জনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন সিটিজেন্স ব্যাংকের কর্মকর্তারা। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে 5 ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক চালুর প্রথম বছরে লাভের মুখ দেখবে বললেন গভর্নর। খেলাপি ঋণ কম করে দেখানোর কোনো ইচ্ছা নেই মন্তব্য। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, 5 ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এতটাই মজবুত যে এটা চালুর প্রথম বছরে লাভের মুখ দেখবে। এমনকি ঠিকমতো চালাতে পারলে এই ব্যাংক কখনোই লোকসানে পড়বে না বলেও আশাবাদী তিনি। ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সত্য আড়াল করে খেলাপি ঋণ কম করে দেখানোর কোনো ইচ্ছা তার নেই। রিজভী নওয়াজ জানাচ্ছেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন ব্যাংকের সমস্যা এবং সমাধানে পরামর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ওপর আস্থা রাখার অনুরোধ জানান গভর্নর। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয়নি,
তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আমরা ডাটাকে হাইড করি না, করবো না, এবং যখনই ডাটা আসবে আমরা দিয়ে দিই। আমাকে অনেকে অ্যাডভাইস করেছিল যে 36% দিলে বিশাল ক্ষতি হয়ে যাবে, বাংলাদেশের উপর রেটিং মান কমে যাবে, অমুক হয়ে যাবে। তো আমি বলছি যা হয় হবে, আমরা সত্যকে প্রকাশ করব, তারপরে আমরা সেখান থেকে ইমপ্রুভমেন্টের দিকে যাব। কাজে হাইড করবো না, 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ 2 লাখ টাকা তোলার অনুমতির কথা জানান গভর্নর। আমরা আশা করব যে কেউই যেন 2 লক্ষ টাকা দিলেও তার যদি প্রয়োজন না থাকে সে যেন না তোলে। এটা প্রথম বছরেই ইট ক্যান জেনারেট সাম প্রফিট, প্রথম বছর। এটা কেউ বিশ্বাস করে, কিন্তু এটা আমাদের হিসাবে এটা চলে আসে, কিছু করতে হবে না। শুধু এই 20,000 কোটি টাকা খাটালে পরে তাদের অপারেটিং কস্ট চলে আসবে। তো এই ব্যাংকের লস হওয়ার কোনো স্কোপ নেই। সামনের দিনে শক্তিশালী ব্যাংকিং খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং সরকারের আজ্ঞাবহ গভর্নর না দেওয়ার পরামর্শ দেন ডক্টর আহসান এইস মনসুর। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হলো বাংলা একাডেমি পরিচালিত 8টি পুরস্কার। এবছর কথা সাহিত্যে সামরিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন সুব্রত বড়ুয়া। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2024 সালে প্রকাশিত সিসিফাস শ্রমক গল্পগ্রন্থের মূল্যায়নে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান। বৃহস্পতিবার বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এবছর সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা। মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন খসরু চৌধুরী। মজহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক। সাদত আলী আখান সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান। অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ নাট্যজন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন তারিক আনাম খান। আবু রুশদ সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন। হালিমা শরফুদ্দিন বিজ্ঞান পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন শফিক ইসলাম। আগামী 27শে ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের আসন্ন 48তম বার্ষিক সভায় পুরস্কার প্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদি সিঙ্গাপুরে রাতে মারা গেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। এবং রাজধানীর হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার। স্বজন ও এনসিপির সুষ্ঠু তদন্ত দাবি।